আমরা আলোচনা করব বাঙালির সংস্কৃত, প্রাকৃত এবং অপভ্রংশ রচনা সম্বন্ধে। এই লেকচারের উদ্দেশ্য আদি পর্বের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত অনুসন্ধানের সূত্রগুলি খোঁজা, সংস্কৃত, প্রাকৃত এবং অবহট্টে রচিত প্রাচীন বাঙালির লিখন এবং বৃহত্তর বঙ্গদেশ জুড়ে তার বিস্তারের অনুসন্ধান করা, এবং বৃহত্তর বাংলাদেশে বা তৎকালীন বঙ্গদেশে বাঙালির ভাষা ব্যবহারের এই পূর্বসূত্রগুলি খোঁজার মাধ্যমে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের একটা প্রাক পরিসর প্রস্তুত করতে পারব। উপক্রমণিকা বিষয়ে যেটা বলার, বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা ভাষা ও বাঙালির ইতিহাসের সঙ্গে ক্রমে ক্রমে গড়ে উঠেছে, একথা আমরা সবাই জানি। কিন্তু প্রাচীন বাংলা ভাষার প্রথম নিদর্শন চর্যার গানগুলির মধ্যে নিহিত থাকলেও খ্রিস্টীয় পঞ্চম থেকে একাদশ শতাব্দী, অর্থাৎ 500 খ্রিস্টাব্দ থেকে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত সংস্কৃত, প্রাকৃত এবং অবহট্ট ভাষার বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। চর্যাপদ থেকে আমরা যেহেতু মান্যভাবে সাহিত্যের ইতিহাসের সূত্রপাত ঘটাই, কিন্তু সেই সিদ্ধাচার্যরা চর্যার গানগুলি রচনার সময় বা তার আগের 500 বছর বাঙালি কিভাবে বিভিন্ন রচনায় নিজেকে নিয়োজিত রেখেছিল তার অনুসন্ধান না করলে আদি বাংলার কোনো পূর্বসূত্র সাহিত্যের ইতিহাস পাঠের সময় পাওয়া যায় না। সেই জন্যে এই ক্ষেত্রে এই পূর্বসূত্রগুলিকে অনুসন্ধান করা খুবই দরকার। এই নিদর্শনগুলি প্রমাণ করে আদি পর্বে বাঙালি এই সকল ভাষায় ভাব বিনিময়, এমনকি মত প্রকাশ, নির্দেশমূলক এবং সৃজনশীল রচনায় যুক্ত ছিল। এসব পুরাতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনে প্রাপ্ত ভাষার গর্ভে বাংলার যে প্রত্ন নিদর্শন সেগুলি লুকিয়ে আছে। এই প্রত্ন নিদর্শনগুলি খোঁজ করার জন্যেই আমরা একাধারে চলে যাব গুপ্ত, পাল এবং সেন রাজাদের আমলে বৃহত্তর বঙ্গদেশে অপভ্রংশের খোলস ছেড়ে যে বাংলা বেরিয়ে আসছে তার উদ্ভবের নিদর্শনগুলিকে দেখতে চাইব। প্রত্ন নিদর্শনগুলি দৃশ্যমান হতে থাকে অপভ্রংশের খোলস ছেড়ে বৃহত্তর বঙ্গদেশে এই 500 থেকে 1100 সালের মধ্যবর্তী সময়। বাংলার সাহিত্যিক পরিসর প্রস্তুতির পূর্বে বাঙালি সংস্কৃত, প্রাকৃত এবং অপভ্রংশে সাহিত্য রচনা করেছে, একথা আমরা সাহিত্যের ইতিহাসে পড়ে এসেছি। একটু বিস্তারে গেলে দেখতে পাবো মৌর্য এবং গুপ্ত যুগে ব্রাহ্মণ্য ধর্মাদর্শ, সংস্কৃত এবং স্মার্ত পণ্ডিতদের সঙ্গে বাঙালির পরিচয় লাভের একটা সূত্রপাত ঘটেছিল। সেন যুগে তারই সম্প্রসারণ ঘটে। বৌদ্ধ ও পাল যুগে সংস্কৃতের সঙ্গে প্রাকৃত অপভ্রংশ স্তরের বাংলা ভাষা সাহিত্যে প্রযুক্ত হতে শুরু করে। খ্রিস্টীয় পঞ্চম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত আমরা এই লেকচারে যে 5টি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো, এক হচ্ছে বৃহৎ বঙ্গের যে ভৌগোলিক অঞ্চল তার একটা পরিচয়, গুপ্ত, পাল এবং সেন বংশীয় রাজত্বের কালিক বিস্তার, তৃতীয়ত বৌদ্ধ এবং ব্রাহ্মণ্য ধর্মের অনুষঙ্গ, চতুর্থত বাংলা ভাষা ও লিপি, এবং তার কিছু কিছু নিদর্শন উল্লেখ করে দেখতে চাইব কিভাবে প্রত্ন বাংলার নিদর্শনগুলি এর মধ্যে লুকিয়ে আছে। প্রথমে বৃহৎ বঙ্গের যে ভৌগোলিক অঞ্চল সে সম্পর্কে কিছুটা কথা বলা যেতে পারে। বাঙালির ইতিহাস যখন নিহার রঞ্জন রায় তার আদি পর্ব লিখেছিলেন, সেখানে তিনি একটি সুন্দরভাবে সংজ্ঞায়িত করেছিলেন কোন অঞ্চলে বাঙালি জাতি একদা বিরাজ করত। তিনি বাঙালির ইতিহাস এই গ্রন্থে বলছেন, উত্তরে হিমালয় এবং হিমালয় হইতে নেপাল, সিকিম, ভুটান রাজ্য, উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদ উপত্যকা, উত্তর পশ্চিম দিকে দ্বারবঙ্গ পর্যন্ত ভাগীরথীর উত্তর সমান্তরালবর্তী সমভূমি, পূর্ব দিকে গারো, খাসিয়া, জয়ন্তিয়া, ত্রিপুরা, চট্টগ্রাম, শৈলশ্রেণী বাহিয়া, দক্ষিণ সমুদ্র পর্যন্ত, পশ্চিমে রাজমহল, সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, ধলভূম, কেয়নঝড়, ময়ূরভঞ্জের শৈলময় অরণ্যময় মালভূমি, দক্ষিণে বঙ্গোপসাগর। এই ভূখণ্ডই ঐতিহাসিক কালের বাঙালির কর্মকৃতির উৎস এবং ধর্ম, কর্ম ও নর্মভূমি।
গুপ্ত, পাল এবং সেন বংশ এবং মুসলমান আমলের বিভিন্ন সময়ে এই সীমানা পরিবর্তিত হয়েছে। একদা এই দেশ গৌড় ভূমি নামে পরিচিত ছিল। নিহার রঞ্জন রায় রচিত বাংলার ইতিহাসের এই যে ভৌগোলিক অঞ্চল, এটাকে মোটামুটিভাবে মান্য ধরা যায়, অর্থাৎ একটা বৃহত্তর বঙ্গদেশের ছবি এই সংজ্ঞার মধ্যে ধরা পড়ে। পরবর্তীকালে মুসলমান শাসকদের সমকালে বিশেষত পূর্ববঙ্গ অংশের নাম অনুযায়ী ভূখণ্ডটি বঙ্গ অথবা বঙ্গাল অথবা বাঙ্গালা ইত্যাদি নামে পরিচিত হয়, একথা আমরা সকলেই জানি। এবার আসা যাক পঞ্চম ও ষষ্ঠ শতকের গুপ্ত শাসনামলের সময়ে, যেখানে আমরা সর্বপ্রথম বাংলাদেশ একচ্ছত্র শাসনের অধীনে আসে। একথা সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাসে উল্লেখ করেছেন। ইতিপূর্বে ছোট ছোট রাজা এবং প্রাদেশিক শাসনকর্তার অধীনে বাংলা ছিল। অশোকের সময় সার্বভৌম প্রজার অধিকার ছিল শিথিল, অর্থাৎ অশোক এক বৃহত্তর সম্রাট, বৃহৎ বঙ্গের সম্রাট থাকলেও তা কিন্তু সার্বভৌম রাজার যে সার্বিক যে অধিকার তা কিন্তু তত সুকঠিন বা সুস্পষ্ট বা দৃঢ়পিনদ্ধ ছিল না। গুপ্ত আমলেই ব্রাহ্মণ্য স্মৃতিসংহিতা, পুরাণ ইত্যাদির প্রভাবে বাংলায় আর্য সংস্কার দৃঢ়মূল হয়েছিল, একথাও আমরা জানি। কিন্তু পরবর্তীতে হুন আক্রমণের মুখে পড়ে গুপ্ত শাসন ভঙ্গুর হয়ে পড়ে। কিছুকালের জন্য রাজা শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত সপ্তম শতকে বাংলার গৌরব রক্ষা করেন। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ, এখনো সেই কর্ণসুবর্ণ গ্রাম আছে, এই কর্ণসুবর্ণই ছিল শশাঙ্কের রাজধানী। এই গুপ্ত সাম্রাজ্যের পর থেকে পর্যায়গুলি সম্পর্কে খুব পরিষ্কার এবং স্পষ্টভাবে পর্ববিন্যাস না করা গেলেও 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সীমারেখা, তার মধ্যে কতগুলি ঘটনা ঘটে যেগুলির উল্লেখ করা আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাক পর্বকে বুঝতে সাহায্য করবে। শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর বাংলার সমাজে একটা মাৎসন্যায় পর্ব চলে। মাৎসন্যায় শব্দটির অর্থ হচ্ছে যেখানে ছোট মাছকে বড় মাছ গিলে খায় জলের মধ্যে, অর্থাৎ বাংলার সমাজে চূড়ান্ত একটা নৈরাজ্যকর পরিস্থিতি, যে নৈরাজ্যের মধ্যে দাঁড়িয়ে ছোট ছোট শাসকদের বড় বড় প্রাদেশিক শাসকরা গিলে ফেলতে লাগলো এবং তাদের কোনো সার্বভৌম স্বাধীন অধিকার থাকা তো দূরে থাক, তাদের কোনো রকম ন্যূনতম স্বাধীনতাও ছিল না। সাধারণ প্রজারা এই পরিস্থিতিতে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়লো এবং এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে গোপালদেব নামে এক সেনাপতিকে বাংলার রাজপথে বসানো হলো। মনে রাখতে হবে এই গোপালদেব কিন্তু কোনো উচ্চ বংশজাত মানুষ ছিলেন না, ইনি সাধারণ মানুষ ছিলেন এবং সাধারণ প্রজারাই তাকে বসিয়েছিল। রাজবংশে তিনি কোনো জন্মগ্রহণ করেননি। খ্রিস্টীয় অষ্টম শতকে গোপালদেব তার রাজ্যাভিষেক ঘটে এবং এই রাজ্যাভিষেক নিয়ে কালগত সংশয় আছে, যে বিতর্ক সুকুমার সেন তার বাংলার সাহিত্যের ইতিহাসে উল্লেখ করেছেন। অষ্টম শতক থেকে 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত পাল বংশ বাংলার গৌড়ের মসনদ দখল করেছিল। পাল শাসনামলে সুকুমার সেন লিখছেন, গৌড়ীয় রীতি সংস্কৃত সাহিত্যিকদের মধ্যে বিস্তার লাভ করে। গুরুত্বপূর্ণ কথা, এই যে গৌড়ীয় রীতি, যে আমরা রীতিবাদ চর্চায় দেখেছি যে এই ভৌগোলিক অঞ্চলে লেখার যে বিশিষ্টতা ছিল তাকেই গৌড়ীয় রীতি বলা হতো এবং এটা কিছুটা সংস্কৃত ঘেঁষা। এই সংস্কৃত সাহিত্যিকদের মধ্যে গৌড়ীয় রীতির যে প্রচলন ঘটে সেটা কিন্তু এই পাল বংশ যখন বাংলার গৌড়ের মসনদ দখল করেছিল, অর্থাৎ অষ্টম থেকে 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় ঘটেছিল। পাল রাজারা আমরা সবাই জানি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, ফলত তাদের প্রশস্তিমূলক রচনায় লোকনাথ, তারা প্রভৃতি বৌদ্ধ দেবদেবী এবং বৌদ্ধ ধর্মসংঘের উল্লেখ পাওয়া যায়। এগুলি সুকুমার সেন তার গ্রন্থে উল্লেখ করেছেন। মহাযানী বৌদ্ধ হলেও হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা বা তাদের প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব কিন্তু পাল রাজারা পোষণ করতেন না। তারই ফলে পাল রাজাদের সময়ে বৌদ্ধ ধর্মের একটা বিকাশের পরিস্থিতি তৈরি হলেও তা কিন্তু অন্য ধর্মের বিকাশকে প্রতিহত করেনি। পরবর্তীতে পারিবারিক কলহ, বিবাদ ইত্যাদিতে পাল বংশ যখন দুর্বল হয়ে পড়ে, তখন সুদূর কর্ণাটের ব্রাহ্মণ সেন বংশ বাংলার শাসক হিসেবে আবির্ভূত হয়। এখানে উল্লেখ করতে হবে যে এই যে সেন বংশ, তার আদিপুরুষ সামন্ত সেন কর্ণাট রাজ্য অর্থাৎ অধুনা কর্ণাট রাজ্য ত্যাগ করে রাঢ় দেশে গঙ্গা তীরে বসবাস করছিলেন। তার পৌত্র বিজয় সেন গৌড় রাজ্যের রাজা রূপে প্রতিষ্ঠিত হন এবং এনারই পুত্র বল্লাল সেন 1158 খ্রিস্টাব্দে সিংহাসন লাভ করেন।
অতঃপর তার পুত্র লক্ষণ সেন 1178 খ্রিস্টাব্দে গৌড়ের অধিপতি হন। এই লক্ষণ সেনের সময়কালটা বাংলার আদি পর্বের সাহিত্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। সেনরা হিন্দু ছিলেন এবং মূলত কর্ণাট ক্ষত্রিয়। তাদের সময়কালে নারায়ণ, গোপীনাথ, কৃষ্ণ, শিব, উমা, লক্ষ্মী প্রভৃতি দেবদেবীদের প্রশস্তি সূচক নানা রকম বন্দনা ইত্যাদি শিলালেখ, প্রশস্তিমূলক কাব্য, প্রশস্তিমূলক রচনা ইত্যাদি পাওয়া যায়। ব্রাহ্মণ্য মতে আস্থাশীল সেন রাজসভায় উচ্চ ব্রাহ্মণ সমাজের চলাচল বৃদ্ধি পেয়েছিল। বৈদিক যাগযজ্ঞ, স্মৃতিসংহিতার প্রচার এবং প্রসার ঘটেছিল এই সময়ে। সংস্কৃত কাব্যচর্চার সমাদরও এই সময়ে বৃদ্ধি পায়। ব্রাহ্মণ্য সংস্কৃতির একটা কেন্দ্রভূমি ছিল এই সেন বংশের শাসনামল। তো ক্রমশ জনসাধারণের সঙ্গে শাসনের যোগাযোগ শিথিল হয়ে আসে সেন বংশের। এই সুযোগেই তুর্কি নেতা ইফতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি লক্ষণ সেনের রাজধানী নবদ্বীপ আক্রমণ করলে 1199 অথবা মতান্তরে 1202 তিনি সপরিবারে পূর্ববঙ্গে আশ্রয় নেন এবং এরই পরবর্তীতে গৌড় ভূমে ইসলামের বিস্তার ঘটে। এখানে মনে রাখতে হবে, এই ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজির যে আক্রমণ, সেই আক্রমণকে সাহিত্যের ঐতিহাসিকেরা সেন বংশের রাজা লক্ষণ সেনের একটা খুব দুর্বল মতি চরিত্রের ভিত্তিতে ব্যাখ্যা করে থাকেন। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে লক্ষণ সেন আদেও এত দুর্বল চেত্ত ব্যক্তি ছিলেন না, অত্যন্ত সবল ব্যক্তি ছিলেন এবং তিনি তার পরিবার পরিজন নিয়ে পূর্ববঙ্গে যে আশ্রয় করেছিলেন, সেই আশ্রয় করা ছাড়া সেই মুহূর্তে তার কিছু করার ছিল না। আমরা যদি এই পুরো পর্বকাল অর্থাৎ এই 500 বছর থেকে 1100 বা 1200 দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়কাল, তাকে তার যে সাহিত্যিক নিদর্শনগুলো খোঁজার চেষ্টা করি, তাহলে দেখা যাবে আজকে সাহিত্যের যে ধাঁচ বা ঠাট, সেই ঠাট কিন্তু সেই সময়ের রচনায় খুঁজে আমরা পাইনি। আমাদের অনুসন্ধানে যেটা উঠে আসবে সেটা একদিকে সংস্কৃত, অন্যদিকে প্রাকৃত এবং অবহট্ট রচনা। এই প্রাকৃত, অবহট্ট এবং সংস্কৃত রচনার কিছু নিদর্শন সমূহ আমরা মূলত পাই প্রত্নলিপি বা অনুশাসন, প্রশস্তিমূলক খণ্ডকাব্য, কাব্য ও নাটক, গীত কবিতা সংকলন, গীতগোবিন্দম, পবনদূত, আর্যা সপ্তশতী এবং প্রাকৃত এবং অবহট্ট রচনার বিভিন্ন নিদর্শন আমরা পাই। সিদ্ধাচার্যের অবহট্ট রচনা, অবহট্ট শিলালেখ, প্রাকৃত পৈঙ্গল, কবীন্দ্র বচন সমুচ্চয় যা সুভাষিত রত্নকোষ নামে পরিচিত, সদুক্তি কর্ণামৃত এবং গাথা সপ্তশতী বা গাথা সপ্তশৈ। এখন এই যে সংস্কৃত এবং প্রাকৃত ভাষায় রচিত নিদর্শনগুলির কথা বললাম, এই সংস্কৃত এবং প্রাকৃত ভাষার নিদর্শনগুলি আসলে বাঙালি রচিত অথবা বাংলায় প্রাপ্ত বলেই কিন্তু আমরা উল্লেখ করছি। নতুবা বাংলা সাহিত্যের ইতিহাসের যে ধারাকে আমরা এই কোর্সের মধ্যে পড়ব, তা কিন্তু একটা দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে না। অর্থাৎ চর্যাপদের পূর্বেও 500 বছর পর্যন্ত যদি পিছিয়ে যায়, তাহলেও বাঙালি রচিত এবং বাংলায় প্রাপ্ত সংস্কৃত সাহিত্যের বিভিন্ন উল্লেখ, নিদর্শন ইত্যাদি আমরা পাব। আমরা প্রথমে দেখি সংস্কৃত নিদর্শনগুলির কথা। গুপ্ত আমলে 8 থেকে 10টি তাম্রশাসন এবং ভূমিদানপত্র পাওয়া গিয়েছে। সর্বাপেক্ষা প্রাচীন যে তাম্রশাসন পাওয়া গিয়েছিল সেটি কুমারগুপ্তের রাজত্বকালের 3টি, যাদের লিপিকাল ছিল 432 অব্দ অর্থাৎ খ্রিস্টাব্দ, রাজশাহীর নাটোরের গ্রামে পাওয়া যায়। আরেকটি তাম্রশাসন পাওয়া যায় দিনাজপুরের দামোদরপুর গ্রামে 2টি, যার লিপিকাল উল্লিখিত আছে 444 এবং 447 খ্রিস্টাব্দ। প্রাকৃতে লেখা বগুড়া জেলার মহাস্থানগড়ে প্রাপ্ত শিলাচক্রলিপি খ্রিস্টীয় 3য় শতকে পাওয়া যায়। এটি খুবই প্রাচীন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি প্রথম দিকে বাংলায় পাওয়া প্রথম তাম্রশাসন। এছাড়া অসমে প্রাপ্ত হর্ষবর্ধনের মিত্র কাম্রদাধিপতি ভাস্কর বর্মার অনুশাসন, সেটিও খুব গুরুত্বপূর্ণ। এখানে খাঁটি গৌড়ীয় রীতির আভাস পাওয়া যাবে, সুকুমার সেন বিশেষভাবে উল্লেখ করেছেন। ধর্মপালের দ্বাবিংশ রাজ্যাঙ্কে লিখিত অনুশাসন পাওয়া যাবে মালদার খালিমপুরে। এটি কবি নামহীন, খোদাইকর সুভট তার পুত্র তাতট একথা উল্লেখ করা আছে। ধর্মপাল এবং দেবপালের 2টি শাসনে বুদ্ধ বন্দনার কথা আছে এবং আসাম বাংলার বর্মা রাজাদের আমলে শাসনে বিষ্ণু বন্দনা, কৃষ্ণলীলার উল্লেখ রয়েছে,
ভোজবর্ম, বনমাল বর্মের শাসনের কথাও সেখানে উল্লিখিত আছে। এগুলি বলার কারণ হচ্ছে এই, অর্থাৎ বিষ্ণু বন্দনা, কৃষ্ণলীলার উল্লেখ, এগুলি কিন্তু চর্যাপদেরও পূর্বের সময়ের যে প্রশস্তি, যে তাম্রশাসন তার মধ্যে পাওয়া যাচ্ছে, যেখানে খাঁটি বাংলার নিদর্শন না হলেও বাংলার যে প্রত্ন নিদর্শন তা এইগুলির ভাষা প্রমাণ করে। প্রত্নলিপিতে প্রশস্তি কাব্য এবং কবি সম্বর্ধনার দিকে যদি আমরা তাকাই, আমরা জানি এই প্রাচীন যুগে যে রাজসভা ছিল সেখানে সভা কবিরা থাকতেন এবং তাদের সম্বর্ধনা দেওয়া হতো। এইরকমই সম্বর্ধনার বিভিন্ন কথা বিভিন্ন তাম্রশাসনের মধ্যে, শিলালিপির মধ্যে, প্রশস্তিসূচক কাব্যের মধ্যে নানা নিদর্শন পাওয়া যায়। নারায়ণ পালের মন্ত্রী ভট্ট গুরব মিশ্রের প্রশস্তি 28টি শ্লোকের একটি খণ্ডকাব্য, এটি ছিল প্রাচীনতম। তেমনি হরিবর্মের 1100 এবং 1200 শতক মহামন্ত্রী রাঢ় নিবাসী ভট্ট ভবদেব অসাধারণ পণ্ডিত ছিলেন। তার প্রশস্তিসূচক 33টি শ্লোকের খণ্ডকাব্য লিখেছিলেন বাচস্পতি। অর্থাৎ প্রথমটি নারায়ণ পালের 28 শ্লোকের একটি প্রশস্তিসূচক কাব্য, দ্বিতীয়টি 33টি শ্লোক সম্পন্ন আরেকটি খণ্ডকাব্য যেটি লিখেছিলেন বাচস্পতি, এবং রাঢ় নিবাসী ভট্ট ভবদেবের অসাধারণ পাণ্ডিত্যের প্রশস্তি সেখানে উল্লিখিত আছে। একইভাবে বিজয় সেনের প্রশস্তিমূলক দেওপাড়া প্রশস্তি, যার শ্লোক সংখ্যা ছিল 36, এর কবি ছিল উমাপতি ধর। আমরা সবাই জানি এই উমাপতি ধর ছিলেন ধৈ, পবনদূত তাদের সমসাময়িক। অন্যদিকে রাজসভা ও সামন্ত সভায় সম্বর্ধনা লাভ করা কবিদের আভিজাত্য সূচক কিছু কিছু বর্ণনা পাওয়া গিয়েছে। উমাপতি ধরের রচনা থেকে জানা যায় বঙ্গাধিপতি শ্রীচন্দ্রের পিতা হরিকেল রাজ ত্রৈলোক্যচন্দ্র তার সভাকবিকে চন্দ্রচূড় চরিত রচনার জন্য প্রচুর সম্পত্তি প্রদান করেন। অর্থাৎ দেখুন, এই যে এক একটা করে সূত্র এক একটি শিলালিপি বা লেখ থেকে আমরা পাচ্ছি, তাতে একদিকে যেমন ইতিহাসের তথ্য উঠে আসছে, তেমনি ভাষাগত পরিচয়ও তা পরবর্তীকালের বাংলা ভাষার যে আদি রূপ তাকে স্পষ্ট করছে। লক্ষণ সেন তার সভাকবি ধৈকে সম্বোধিত করেছিলেন, ধৈর কাব্যের শেষে এর উল্লেখ আছে। এরকম আরো অনেক উদাহরণ সুকুমার সেন উল্লেখ করেছেন। আমরা যদি কাব্যনাটকের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো সংস্কৃতে রচিত, বাংলায় প্রাপ্ত এবং বাঙালির রচিত সংস্কৃত বড় কাব্যের সন্ধান কিন্তু বাংলায় বেশি পাওয়া যায়নি। যেটা পাওয়া গেছে রামচরিত কাব্যের রচয়িতা অভিনন্দ, তার কথা পাওয়া গেছে, কিন্তু তিনি গৌড়ীয় কিনা তা সংশয় আছে। সংশয়ের দিকে আমি বিস্তারে আলোচনার সুযোগ নেই এখানে। সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম খণ্ডে এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ ইতিবৃত্তে যে সহায়ক গ্রন্থগুলির উল্লেখ শেষে করা আছে, সেখানে আগ্রহী শিক্ষার্থী সেখান থেকে দেখে নিতে পারবে। রামপালের প্রধানমন্ত্রী প্রজাপতি নন্দীর পুত্র সন্ধ্যাকর নন্দী রামচরিত রচনা করেছিলেন। তার পিতৃভূমি ছিল পৌণ্ড্রবর্ধনপুর। কবি বৈষ্ণব ছিলেন কিন্তু শিবেরও পূজক ছিলেন। অন্যদিকে ধৈর পবনদূত কাব্যের কথা উল্লেখ করা যায়। লক্ষণ সেনের মহাসভার কবি প্রধান ছিলেন ধৈ এবং মেঘদূতের অনুকরণে তিনি রচনা করেছিলেন এই পবনদূত কাব্য। এটি একটি উৎকর্ষ রচনা। ভট্টনারায়ণের বেনিসংহার, যা 8ম শতক বলে রচিত বলে কথিত আছে, মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত হয়েছিল। মুরারি মিশ্রের অর্ণব রাঘব, যেটি 11 এবং 12 শতকে রচিত হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়, সেটি রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত হয়। এখন আমরা যদি কবিতা সংকলন দেখি, যেটি সবচেয়ে বেশি প্রামাণ্য দলিল প্রাচীন বাংলার বা প্রত্ন বাংলার উদাহরণ হিসেবে, সেখানে দেখব প্রকীর্ণ শ্লোক এবং ক্ষুদ্র কবিতার রচনায় সেকালের কবিরা বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখেছেন, বিশেষত বঙ্গদেশে, বৃহত্তর বঙ্গদেশে। ত্রয়োদশ শতকের পূর্বে এমন দুটি গুরুত্বপূর্ণ সংকলন, যাদের নাম হচ্ছে 1 কবীন্দ্র বচন সমুচ্চয়, 2 হচ্ছে সদুক্তি কর্ণামৃত। কবীন্দ্র বচন সমুচ্চয় এইটার পুঁথি নেপাল থেকে আবিষ্কার করার পর F.W. টমাস সম্পাদনা করে এই নামে পুঁথিটি প্রকাশ করেন। পরবর্তীতে নতুন আরেকটি পুঁথি পাওয়া যায়, সেটির নাম হয় সুভাষিত রত্নকোষ। টমাসের পুঁথিতে সংকলকের কোনো নাম নেই, সম্পূর্ণ পুঁথিতে বিদ্যাকর নামটি পাওয়া গেছে, অর্থাৎ দ্বিতীয় যে সুভাষিত রত্নকোষ পুঁথিটি, এখানে বিদ্যাকর নামটি পাওয়া গেছে। এই সংকলনে অনেক কবি বৌদ্ধ ছিলেন, তাদের নাম পাওয়া যাচ্ছে এরকম: অপরাজিত রক্ষিত, জিতারি নন্দী, শ্রীপাশ বর্মা, বৃদ্ধাকর গুপ্ত
রত্নকীর্তি প্রমুখ। আবার অনেক বাঙালি পরিচয়ের কবি নামও এখানে পাওয়া যাচ্ছে। একইভাবে সদুক্তি কর্ণামৃত, এটির সমাপ্তির তারিখ কাব্যে সংকলনে উল্লেখ করা আছে 1207 খ্রিস্টাব্দ। এর সংকলক শ্রীধর দাস তার পিতা লক্ষণ সেনের অন্তরঙ্গ বন্ধু ছিলেন, অর্থাৎ বোঝাই যায় লক্ষণ সেনের যে রাজসভা তার সঙ্গে শ্রীধর দাসের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি ছিলেন মহামাণ্ডলিক। এই সংকলনের অনেক লেখকই বাঙালি। কমলগুপ্ত, রবিগুপ্ত, তিনচন্দ্র, দিবাকর দত্ত, প্রভাকর দত্ত প্রমুখের নামের উল্লেখ এই সদুক্তি কর্ণামৃতে পাওয়া যায়। এখান থেকে যদি আমরা কাব্য দুটির ভিতরে ঢুকি তাহলে বিস্তারে অনেক কবিতার সংকলন এগুলি, এবং এগুলো একই সময়ে লেখা নয়। সুভাষিত রত্নকোষের একটি শ্লোকে যেমন গীত গোবিন্দের মঙ্গলাচরণ শ্লোকের ভাব আছে বলে সুকুমার সেন উল্লেখ করেছেন। আবার অন্যদিকে সদুক্তি কর্ণামৃতে উমাপতি ধরের একটি কবিতায় চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব মতের পূর্বাভাস আছে। এছাড়া কোথাও শিবের দরিদ্র গৃহস্থালির বর্ণনা রয়েছে, কোথাও গঙ্গার মাহাত্ম্যপূর্ণ বর্ণনা রয়েছে, কোথাও বৃহৎ পল্লী জীবনের শান্ত ছবি কবিতার মধ্যে ধরা পড়েছে। অর্থাৎ দুটি গ্রন্থেই আমরা দেখতে পাই অনেকগুলি কবিতা বিভিন্ন সময়ে লেখা যা সংকলিত হয়েছিল, যার মধ্যে কিন্তু বাংলার বৃহত্তর সমাজ জীবনের একটা ছবি ধরা পড়েছিল। হরপার্বতী রাধাকৃষ্ণ বিষয়ক শ্লোকও কিন্তু এখানে দৃশ্যমান হবে, যা প্রমাণ করে চর্যাপদের সময়ের পূর্বের যে প্রকীর্ণ কবিতা তার মধ্যেও হরপার্বতীর কাহিনী জনমানসে প্রচলিত ছিল। রাধাকৃষ্ণ বিষয়ক শ্লোকও এই কথা প্রমাণ করে। চর্যাপদ পূর্ববর্তী প্রত্নবাংলার উদাহরণ খুঁজতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা দরকার যে কাব্যটিকে, সেটি জয়দেব বিরচিত গীতগোবিন্দ। এই কারণে যে সেন যুগের যে ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রাদুর্ভাব ছিল তারই মধ্যে স্বার্থ সংস্কারপন্থী ব্রাহ্মণ পণ্ডিতদের আমলে লক্ষণ সেনের সভাকবি জয়দেব এই গীত গোবিন্দ রচনা করেছিলেন। যদিও তিনি বাঙালি ছিলেন একথা স্বীকৃতি পেয়ে এসেছে বহুকাল, কিন্তু তার জন্ম এবং কাল নিয়ে সংশয় আছে। কোনো কোনো গানের ভণিতায় তিনি নিজেকে কেন্দু বিল্ল সম্ভব রোহিণী রমন বলে উল্লেখ করেছেন, অর্থাৎ তার বাড়ি কেন্দুবিল্লতে। কিন্তু আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি সেই সময় কিন্তু কেন্দুলি বা কেন্দুবিল্ব বলে কোনো গ্রাম এই ভূগোলে পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে আজকে যে কেঁদুলির মেলা হিসেবে যে জায়গাটি পরিচিত সেটি কিন্তু অজয় নদীর চর এবং তার পাশে কেন্দুবিল্ব বলে কোনো গ্রাম কিন্তু নেই। অর্থাৎ এবং চৈতন্যদেবেরও যদি আমরা জীবনী কাব্যগুলি দেখি সেখানেও কিন্তু এই কেন্দুলি গ্রাম বা কেন্দ্রবিল্ব গ্রাম তার কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে না। এইখান থেকেই সংশয় জন্মগ্রহণ করে। কিন্তু জয়দেব যে বাঙালির একজন, এ নিয়ে এত দিন ধরে এত মানুষেরা, এত গবেষকরা বলেছেন, তার ফলে জয়দেব আমাদের বাঙালিরই একজন মানুষ, একজন স্রষ্টা হয়ে উঠেছেন। ভারত প্রসিদ্ধ গীতগোবিন্দ কাব্যটি রাধাকৃষ্ণ প্রেমলীলা বিষয়ক আদিরসাত্মক একটি ভক্তিকাব্য। মনে রাখতে হবে প্রাচীন কাব্যে আদিরস কিন্তু ভক্তিরসের বিরোধী ছিল না। আজকের দিনে অনেকেই একে ভক্তিরসাত্মক কাব্য হিসেবে স্বীকার করবেন না, কিন্তু চৈতন্য পূর্ববর্তী কাব্যের বৈষ্ণব ভাবনার সঙ্গে চৈতন্য পরবর্তী বৈষ্ণব ভাবনার তত্ত্বগত অনেক পার্থক্য থাকা সত্ত্বেও জয়দেব রচিত গীতগোবিন্দ চৈতন্য পরবর্তী বৈষ্ণব সাহিত্যকেও নানাভাবে প্রভাবিত করেছিল এবং এটি কিন্তু আদিরসাত্মক হলেও এটি ভক্তিকাব্য হিসেবেই প্রাচীন বাংলার কাব্যে স্বীকৃত হয়ে আসছে। পরবর্তীকালের বাংলা সাহিত্যে আমরা গীতগোবিন্দ কাব্যের অপরিসীম প্রভাব দেখতে পাই। বৈষ্ণব সাহিত্যকে এই কাব্য গভীরভাবে প্রভাবিত করেছিল, সে কথা আমরা বললাম, এবং সেই প্রভাব একদিকে ছন্দস্পন্দ, তার বাণীলালিত্য, তার শব্দের ঝংকার যেমন, তেমনি কৃষ্ণ লীলার যে বিস্তার, সেই বিস্তার এবং তার যে আদিরসাত্মক বর্ণনাগুলি সেগুলিও বৈষ্ণব পদকে নানাভাবে পরবর্তীকালে প্রভাবিত করে। জয়দেবকে যদিও চৈতন্য যুগের বৈষ্ণব সাধনার অঙ্গীভূত কিন্তু করা যায় না। আমরা জানি তত্ত্বগতভাবে চৈতন্য পরবর্তী এবং চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদের এবং বৈষ্ণব সাধনার অনেক পার্থক্য রয়েছে। জয়দেবের গীতগোবিন্দে মূল বিষয় হচ্ছে কৃষ্ণের গোপীদের নিয়ে লীলা এবং সে কারণে মানিনী ও বিরহিণী শ্রীরাধিকার মনের অবস্থা এবং তার পরবর্তীতে কৃষ্ণ রাধিকার মিলন, এই মূল বিষয় নিয়েই গীতগোবিন্দ রচিত হয়েছে
এর ভাষা, ছন্দ, অলংকার আমাদের সম্পদ, বাংলা ভাষার সম্পদ। জয়দেবের গানের ভাষা সংস্কৃত হলেও তা অবহট্ট এবং অপভ্রংশ ঘেঁষা, এই কথা মনে রাখতে হবে। তার কারণ শুদ্ধ সংস্কৃতে কিন্তু এই কাব্য রচিত নয়। এটি আদপে কাব্য হলেও আসলে কিন্তু গীতিনাট্যের আদলে রচিত, যদিও কাব্যের বহিরঙ্গে সংস্কৃত মহাকাব্যের পোশাকি উপস্থিতি পরিলক্ষিত হয়। তিনি নিজে বলছেন, মঙ্গলম উজ্জ্বল গীতি, দল বেঁধে এই কাব্য গাওয়া হতো। সম্ভবত জয়দেবী ছিলেন মূল গায়ন, পরাশর প্রভৃতি আত্মীয়রা ছিলেন বায়ন, এবং পঞ্চদশ শতাব্দীর পর থেকে বাংলা কাব্যে জানা যায় পদ্মাবতী ছিলেন জয়দেবের স্ত্রী, এবং এই স্ত্রী জয়দেব যখন গাইতেন তখন তারই সঙ্গে নাচ করতেন। নানা কাব্যে পরবর্তীকালে এই কথা কিন্তু উল্লেখ রয়েছে। এবার আসা যাক অবহট্ট কবিতার। নবম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সমগ্র আর্যাবর্তে অপভ্রংশের অর্বাচীন রূপ অবহট্ট প্রচলিত ছিল। মূলত সংস্কৃতের বিকল্প লোকভাষা হিসেবে অবহট্টের বিস্তার। বৌদ্ধ জৈনেরা প্রাকৃত ভাষার পক্ষে ছিলেন। তাদের অধিকাংশই সাধারণ জনসমাজের, অর্থাৎ উচ্চকোটির ভাষা নয়, নিম্নকোটির মানুষের ভাষা হিসেবে অবহট্ট প্রাকৃত সমাজে গোটা আর্যাবর্ত জুড়ে প্রচলিত ছিল। ব্রাহ্মণ্য লেখকদের লেখনী ছিল শিষ্ট সমাজের জন্য এবং তাদের লেখা ছিল সাধারণ সমাজের জন্য। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই দুয়ের মিশ্র ভাষা উত্তরাপথের বৌদ্ধরা ব্যবহার করতেন, যাকে বৌদ্ধ সংস্কৃত বলা হচ্ছে। মিশ্র ভাষা, এতে যথেচ্ছ প্রাকৃতের ব্যবহার ছিল এবং তা জনসাধারণের বোধগম্যতার মধ্যে। বাংলায় বৌদ্ধ বজ্রযানিক এবং শৈবনাথপন্থী যোগী সিদ্ধাচার্যরা এই ভাষায় অনেকগুলি শিক্ষামূলক কর্চা, তাদের সাধন পদ্ধতি ইত্যাদির উল্লেখ করে এবং ছোট ছোট ছড়া গান লিখেছিলেন, যে কর্চা বই এবং ছড়া গানগুলি অবহট্ট কবিতার বৃহৎ একটি ক্ষেত্র বাংলা সাহিত্যের আদি পর্বে তৈরি করে রেখেছে। এই অবহট্ট কবিতা, যা অবহট্ট সাহিত্যে একটা পরিসীমা তৈরি করেছে, ক্ষেত্র প্রস্তুত করেছে, এইসবে সাহিত্যের কিন্তু প্রচলিত ঠাট বজায় নেই। তার কারণ সেই সময় সাহিত্যের এই রকম পরিসর তৈরি হওয়া সম্ভব ছিল না। কিন্তু এতে যে গভীর জীবন সত্য এবং যে গভীরতা প্রকাশ পেয়েছে, বিষয় গৌরবের দিক থেকে তা অভিজাত শ্রেণীর সাহিত্যের উপরে স্থান পেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই অবহট্ট কবিতা, প্রকীর্ণ কবিতাগুলির মধ্যে রয়ে গেছে। সিদ্ধাচার্যেরা অবহট্টে রাজসভার জন্য লেখেননি, সাধারণ মানুষের গভীর জীবন উপলব্ধি ছিল এইসব রচনার বিষয়বস্তু। সাধকের অতীন্দ্রিয় অনুভূতির আলংকারিক প্রকাশও এই অবহট্ট কবিতাগুলিতে দেখা যায়। যেমন একটা দৃষ্টান্ত দেয়া যাক, পাখি না চায়েই মরি পান্ডিয়া চায়, অথবা কল্লই রে ঠিয় বোলা মুম্মুনি রে কক্কলা। হেবজ্রতন্ত্রের লাইন এটা, অর্থাৎ পাখিও চাইছে না, পণ্ডিতও আমায় চাইছে না। অধুনা মধ্যপ্রদেশের অন্তর্ভুক্ত মালবের ধার নামক একটা জায়গা থেকে প্রাপ্ত একটি শিলালিপিতে অবহট্ট রচনার অংশবিশেষ পাওয়া যায়। এই অংশবিশেষটি মুশকিল হচ্ছে এর যে শিলালিপিটি সেটা ভেঙে গেছে এবং এর লিপিকাল দ্বাদশ থেকে ত্রয়োদশ শতক। দীর্ঘ কবিতার একাংশে গৌড় দেশীয় প্রত্ন বাংলার ভাষা ছাদ লক্ষ্য করা যাবে। এই যে ধারে প্রাপ্ত যে শিলালিপিটি, এতে অনেক প্রাদেশিক ভাষার অবশিষ্টাংশ রয়ে গেছে। একটি বৃহৎ বাজারে রূপসীদের, কৃতদাসীদের বিক্রি করা হচ্ছে, সেই জন্য প্রত্যেক প্রদেশের মানুষেরা তাদের অঞ্চলের রূপসীরাই যে সবচেয়ে সুন্দরী সেই কথা এই পদগুলিতে ব্যাখ্যা করছেন। এবং বলতে বলতে যেখানে গৌড়ের অংশ আসছে, সেখানে গৌড়ের ভাষা ওই অংশটি ভাঙেনি, ওই অংশটি পুরোটাই পাওয়া গেছে ওই দীর্ঘ কবিতায়। গৌড়ের সুন্দরীদের রূপবর্ণনা সেখানে পরিলক্ষণ করা যায়। সর্বশেষে যে গ্রন্থটি এই পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে প্রাপ্ত, সেটি হচ্ছে প্রাকৃতপৈঙ্গল। সহজপন্থী এবং শৈব নাথপন্থীদের ধর্ম বিষয়ক কবিতাগুলি ছাড়াও শিলালেখ, উদ্ধৃতি, শিলালিপি এবং সংকলন গ্রন্থে অবহট্ট কবিতার চূর্ণক পাওয়া যায়, সে কথা আমরা আগেই বলেছি। খ্রিস্টীয় চতুর্দশ শতকের দিকে সংকলিত অপভ্রংশ ছন্দে লেখা
প্রাকৃত পৈঙ্গল অনেকগুলি কবিতা এবং গানের সংকলন। মূলত বারাণসী অঞ্চলে লেখা হয়েছিল এবং বারাণসী অঞ্চলে লেখা হয়েছিল বলেই ধরে নেওয়া যায় পূর্ববঙ্গের এবং ভারতবর্ষের পূর্বাঞ্চলের কবিদের পদ এখানে সংরক্ষিত হয়েছে। অর্থাৎ পূর্ব ভারতের কবিতার একটি সংকলন প্রাকৃত পৈঙ্গল। এর ভাষা ছাদ ও বিষয় থেকে বোঝা যায় অনেক কবি বাঙালি। কবিতাগুলি যদিও একই সময়ে লেখা নয়, সর্বাপেক্ষা অর্বাচীন কবিতাগুলিও কিন্তু চতুর্দশ শতাব্দী পরবর্তী নয়, অর্থাৎ এখানে বিভিন্ন সময়ে লেখা কবিতা স্থান পেয়েছে, কিন্তু সমস্ত কবিতায় ত্রয়োদশ শতকের চতুর্দশ শতকের আগে লেখা। কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। সৌমহ কন্তা দূর দিগন্তা পাউসে আয়ে চেল দুলায়, সেই মোর কান্ত এখন দূর দিগন্তে বর্ষা আসিতেছে আঁচল উড়াইব। তেমনি আরেকটি উদাহরণ, গজ্জই মেহ কি অম্বর সামর ফুল্লই নিব কি বুল্লহি ভামর একল জিয় পরানিহ অম্ম কিলহ পাউস কিলহ বম্ম। অর্থাৎ মেঘ কি গর্জন করিতেছে, অম্বর কি শ্যামল, নিপ কি ফুটিয়াছে, ভ্রমর কি বুলিতেছে, আমার একলা জীবন পরাধীন। এইভাবে প্রত্যেকটি ছোট ছোট প্রকীর্ণ কবিতা, তার মধ্যে প্রাচীন বাংলার প্রত্ন নিদর্শনগুলি লুকিয়ে আছে, যার মধ্যে ভাষাতাত্ত্বিক পরিচয়ে আদি চর্যাপদের পূর্ববর্তী বাংলা ভাষার খোঁজ পাওয়া যায়। সেই কারণেই সংস্কৃত অবহট্ট কবিতাবলীর মধ্যে আমরা সর্বদাই প্রাকৃত অপভ্রংশ রচনার যে বিস্তীর্ণ ক্ষেত্র ৬০০-৭০০ বছর ধরে পাই, সেই নিদর্শনগুলির মধ্যে আমাদের বাংলা সাহিত্যের সূত্রপাত আমরা দেখি। চর্যার প্রত্ন নিদর্শনগুলির যে ভাষা ছাঁদ, তার পূর্ববর্তী একটা বিস্তীর্ণ পরিসর বাঙালির রচিত এবং বাংলায় প্রাপ্ত সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ রচনার মধ্যে মেলে। সেই নিদর্শনগুলির উল্লেখ থেকে বারবার এটি প্রমাণিত হয় যে সেই সময় এই বৃহৎ বঙ্গদেশের বাঙালিরা সাহিত্য রচনায়, কাব্য রচনায়, নাটক রচনায় এবং প্রকীর্ণ কবিতা রচনায় কৃতিত্বের পরিচয় দিতেন এবং দিয়েছিলেন। উচ্চকোটির সাহিত্য থেকে নেমে এসে নিম্নকোটির সাধারণ মানুষের মধ্যে জটিল ধর্মকে সাধারণ কথার মধ্যে দিয়ে প্রকাশ করা এই সাহিত্যের মূল প্রকীর্ণ কবিতাগুলির মূল বৈশিষ্ট্য ছিল, এবং তাই বাঙালির সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ রচনার বিস্তীর্ণ পরিসীমাকে সূচিত করে। ধন্যবাদ।